আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। গণমাধ্যমকে জানিয়ে তিনি আবার ঘোষণা করলেন ডিসেম্বরে ফিরবেন। আজ আমি যখন খবরটা করছি, এখন 5টা বাজে, ঠিক 1 ঘন্টা আগে রয়টার্সের একটা খবর বেরিয়েছে। খবরটা যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরে আইনকে ফেস করবেন, আদালত ফেস করবেন। খবরটা এখানেই একটুখানি নতুন আছে। এতদিন তিনি বলেছিলেন যে আমি বিদেশে আছি, আমি ফিরব। বাংলাদেশ হাসিনা প্ল্যান ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। 1 ঘন্টা আগে, আজ 10 তারিখ বেরিয়েছে। সেখানে তিনি অনেক কথাই বলেছেন, অনেক পুরনো কথা। এর আগে এনডিটিভিকে বলেছিলেন, তারপরে আরেকটি কাগজে বেরিয়েছিল, সে বিদেশি কাগজ, সেটার নাম আমার মনে নেই। সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বর হয়তো হবে না, আরো আগেই আমি ফিরব। এবার স্পেসিফিক্যালি তিনি বলে দিলেন যে তিনি এবং ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে যাদের নামে নানান মামলা রয়েছে, তারা সহ সব একসঙ্গে দেশে ফিরবেন, এবং সেটা ডিসেম্বরের মধ্যে, এবং আদালতের দ্বারস্থ হবেন, আইনের সাহায্য নেবেন। অর্থাৎ একদিন ধরে যে কথাটা বলা হচ্ছিল তিনি আইনের ধার ধারেন না, করেন না, তো সেখানে তিনি পরিষ্কার করেছেন তিনি আইনের দ্বারস্থ হবেন। আইনের প্রতি তার শ্রদ্ধা আছে, এবং তিনি এও বলেছেন যে দীর্ঘদিন মানে চালাতে গেলে, দেশ চালাতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, কিছু সঠিক সিদ্ধান্ত হয়, কিছু বেঠিক সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, ভুল না ঠিক, তার বোঝা মানে দেখার দায়িত্ব হচ্ছে জনগণের, মতামত প্রকাশ করার দায়িত্ব জনগণের। তিনি জনগণের ওপরই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। এর আগেও 2007 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর জামিনে ছাড়া পাওয়ার পর আবার তাকে অ্যারেস্ট করা হয়, তারপরেই ছাড়া পেয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তো এখানে যেটা আর একটা মানে সূক্ষ্ম বার্তা আছে, মানে বোঝার জন্য আপনাদের বলছি, সেটা হচ্ছে এই রয়টার্সের প্রতিবেদক তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরতে চান, আপনারা তো একদিন ধরে এক্সট্রাডিশন চাইছিলেন, এবার আপনাদের মন্তব্য কি? কেউ কোনো মন্তব্য করেননি। ভেবে দেখছি, পরে বলবো, এখনো নিয়ে কথা বলবো না, এই সমস্ত মন্তব্য করে ছেড়ে দিয়েছেন। তার মানে দমটা নেই। আমি যেটা বলেছিলাম না, শেখ হাসিনা ফেরা মাত্র তাকে একবার আইনের বেড়াজালে বন্দি করে তাকে একেবারে আপেল টাপেলের সুযোগ না দিয়ে সোজা ফাঁসি কাটে ঝুলিয়ে দেবেন, সে সুযোগ নেই। কারণ বিশ্বকে জানিয়ে দিয়েছেন উনি দেশে ফিরছেন অমুক সময়। এবং দেখবেন আপনারা, যেদিন যাবেন তার ঠিক 12 ঘন্টা আগে একটা ইন্টারভিউ দিয়ে দেবেন সবাইকে, যে আমি আমার এতজন লোককে নিয়ে দেশে ফিরছি। আর বাকি যা বেরিয়েছে সবই চর্চিত চর্বণ, এখানে আর নতুন কোনো কথা নেই। তার এই 15 বছরের শাসনে কি উন্নতি তিনি করেছেন, জনগণের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা আছে, সেই সমস্ত কথা। তার বিরুদ্ধে 1400 মামলা করা হয়েছে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়েও উনি কথা বলেছেন। তো
মূল বোদ্ধা কথা হলো, ওই মাইন্ড কাট চিপায় পড়ে গেছে এখন আমাদের বিএনপি সরকার। ওনাকে দেশে ফিরতে দেওয়া হবে না বললে তো হবে না, কারণ এরপর তো ভারত সরকার যোগাযোগ করবে, বলবে হ্যাঁ আমরা তো ওনাকে ফেরত দেবো, আপনারা প্লেন পাঠান। তখন বিএনপি সরকার কি জবাব দেবে সেটাই এই ভাবছি। এখন সেটা অত্যন্ত গম্ভীর ব্যাপার। এখন না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, কি করবে? এখন সরকার যদি হ্যাঁ বলে তাহলেও মুশকিল, আবার যদি না বলে তাহলে সার্জিও গোর থেকে আরম্ভ করে যারা যারা আছেন না এখানে, ওই ব্রেন কিস্টেনশন গলায় পা তুলে দেবে। কারণ সার্জিও গোর কিন্তু বেশ কয়েকবার পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে দেখা করেছেন এবং ওনার সঙ্গেও দেখা করেছেন, ওনার মতামত নিয়েছেন। ভেতরে ভেতরে অনেক খেলা চলছে যা আমরা জানতে পারছি না। সবই যে আমাদের চোখের সামনে হচ্ছে তা তো নয়, চোখের আড়ালে বেশি খেলা হয়, চোখের সামনে কম ধরতে পারি। আমাদের যা বলা হয় সেটা খবর নয়, আমাদের যা বলা হয় না সেটাই হচ্ছে খবর, আমি বারবার বলি। তো এই প্রতিবেদক যখন ফোন করেছে তখন কেউ ফোনে আর সাড়া দিচ্ছে না। প্রশ্ন শুনেই তারা আমতা আমতা করে, না এখন ঠিক বলতে পারবো না, এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন, বা অন্য লোককে অমুক লোককে ফোন করুন বলে সে কেটে দিচ্ছে। তিনি নির্দিষ্ট করে কারোর নাম বলেননি, উনি বলেছেন শুধু মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো শেষে প্রতিবেদক হতাশ হয়ে ছেড়ে দেন, কেউ কিছু বলতে চাননি বলে ছেড়ে দেন। এই হচ্ছে আমাদের সরকারের অবস্থা। এই এত দুর্বল সরকার, সে ফাঁসিতে জড়ানো ঝুলিয়ে দেওয়ার কোনো হিম্মত দেখাতে পারবে? যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার দেশে ফিরছেন এবং পাসপোর্ট নিয়ে একটা জটিলতা আছে, সেটা নিয়েও উনি কথা বলেছেন। তো এখন সবটা নির্ভর করছে শেখ হাসিনা যাওয়ার আগে কটা দিনের উপরে। এখন ভারত সরকার ভেতরে ভেতরে কি করছে আমরা জানি না, বলতে পারবো না। তবে এটা ঠিক, একটা গভীর খেলা হচ্ছে, জলের নিচে গভীর জলের খেলা হচ্ছে। কার হাতে কি দণ্ড আছে ভগবান জানে, কিন্তু খেলাটা সম্পূর্ণ বাংলাদেশকে ঘিরে, এবং এর মধ্যে মায়ানমার আছে, ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আর আমাদের ওয়াশিংটন ডিসি আছে। ওয়াশিংটন ডিসি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করার, আর সেখানে জানে যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে সব থেকে সফট ইস্যু ভারতের কাছে, অতএব বাংলাদেশ নিয়ে পড়ো। তাই সার্জিও গোর ওনার সঙ্গে এতবার দেখা করছেন। প্রথমে অনুমতি পাননি, তারপর ধীরে ধীরে অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর বেশ কয়েকবার দেখা করেছেন। আগে আপনারা মানতে চাননি, এখন তো কাগজেই বেরিয়ে যাচ্ছে। সবকিছু আরো পরিষ্কার হবে, যত দিন আসবে তত আপনাদের কাছে পরিষ্কার আসবে, পরিষ্কার হয়ে আসবে। এই যে আপনারা আমায় এত গালাগাল করতেন, স্বপ্ন দেখছে, গাঁজা গঞ্জিকা সেবন করেছে, আমি যখন প্রথম প্রথম বলতাম শেখ হাসিনা দেশে ফিরবেন সঠিক সময়, মাথা উঁচু করে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। হয়তো প্রধানমন্ত্রী হিসেবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলাটা, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মহিলা নন।
তিনি ফিরছেন। এখন অনেকেই ঢোক গিলছে, আবার অনেকে যাই বলি না কেন তাতেই একটা কিছু দেখে দিচ্ছেন। আমি তাদের কথা বাদ দিলাম, তাদের মন্তব্য আমি পড়িই না। তবে আমার যা রিডিং, আমার কাছে যা খবর, 19 সেপ্টেম্বর মাসেই ফিরবেন। এর মধ্যে ভারত একটা চূড়ান্ত চাপ সৃষ্টি করবে, চূড়ান্ত, বাপের নাম ভুলিয়ে দেবে এমন চাপ সৃষ্টি করবে। বাপ বাপ বলে চাপ, ওই ট্রাভেল ভিসা বলুন আর যাই বলুন সব দিয়ে দিতে হবে, দিয়ে নিজেদের হাত পা ঝাড়া করতে হবে। যাই হোক, সামনে অনেক ঘটনা আছে, গভীর জলের খেলা চলছে, সামনে অনেক ঘটনা আছে, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেবার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা শুনেছি সেটা হলো যে নেত্রী কি সত্যি দেশে ফিরবেন এবং যদি ফেরেন তিনি কবে ফিরবেন। এবার সেই প্রশ্নের জবাব শেখ হাসিনা নিজেই দিয়েছেন বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টারের সাথে এক টেলিফোন ইন্টারভিউতে। আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। দীর্ঘদিন যে প্রশ্নের উত্তরটি আপনারা জানতে চেয়েছিলেন সেই উত্তরটি শেখ হাসিনা অবশেষে নিজেই দিয়েছেন এবং সেটি তার এই নির্বাসিত জীবনের প্রথম টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে রয়টার্সকে তিনি জানিয়েছেন। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং তিনি একা ফিরবেন না, তার সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতাই ফিরে আসবেন, এমনকি যে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তার সাথে ফিরবেন। এবারের প্রত্যাবর্তনটি ৭৫-এর পরবর্তী ৮১ সালের যে প্রত্যাবর্তন তার চেয়ে সামান্য আলাদা। এবারে তিনি বাংলাদেশের একটি অবৈধ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং এমন একটা সময় তিনি ফেরবার ঘোষণা দিলেন যখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং বলাও হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার কথাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে আওয়ামী লীগকে তারা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবার একটা অপচেষ্টা করবে। ঠিক এইরকম সময়ে শেখ হাসিনা যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে শুধু যে ডিসেম্বরে ফিরবেন তাই নয়, বরং তিনি এই আশঙ্কাও ব্যক্ত করেছেন যে তিনি ফিরলে গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে হত্যাও করা হতে পারে। ৮১ সালে যখন তিনি ফিরেছিলেন তখনও কিন্তু তার জীবনের ঝুঁকি ছিল এবং ফেরার আগে তিনি নিউজউইক ম্যাগাজিনের সাথে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তবু তিনি ফিরবেন এবং মৃত্যুকে শেখ হাসিনা কখনো ভয় পায়নি। এটা আমরা অতীতেও দেখেছি, এর আগে অন্তত ২০ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে ২০০৪ সালের ২১শে অগস্ট, তারপরে চিটাগাঙে ৮৮ সালের জানুয়ারিতে, এমনকি এই যে ২৪ সালের ৫ই অগস্ট মূল পরিকল্পনায় তাকে হত্যার নীল নকশা করা হয়েছিল। সুতরাং হত্যার ভয় দেখিয়ে তাকে যে দমানো যাবে না সেটা তিনি আবারও প্রমাণ করলেন। কিন্তু ডিসেম্বরে তিনি যখন ফিরবেন তখন আজকের যে বাংলাদেশটাকে আমরা দেখছি এবং আজকের যে অবস্থা আপনাদের সাথে কথা বলছি, এই জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যে কি কি পরিবর্তন আসবে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে বাংলাদেশে তার নেতা কর্মীদের উপরে যে পরিমাণ নৃশংসতা, নির্যাতন, অত্যাচার চলছে, সেই মুহূর্তে তিনি ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান এবং তিনি প্রয়োজনে বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান যেখানে তার বাবা মা ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এবং যে দেশের মাটিতে তারা সমাহিত। শেখ হাসিনা যখন কয়েকদিন আগে বললেন যে তিনি দেশে ফিরবেন তখন থেকেই দেশের ভেতরে কিন্তু অনেক কিছু বদলে গেছে। সরকারি অফিসে অনেক কর্মচারীর আচরণ বদলে গেছে। কেউ কেউ মনে করছে যে শেখ হাসিনা ফেরার আগে যতটা পারি লুটপাট করে খাই, আর কেউ কেউ একেবারে গা ছাড়া অবস্থায় চলে গেছে। এদিকে শেখ হাসিনা ফিরলে যাদের স্বার্থের সবচেয়ে বেশি ক্ষতি হবে
তারা কিন্তু এখন থেকেই নড়ে চড়ে বসেছে। তার মধ্যে একটা হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। আপনারা খেয়াল করে থাকবেন যে তাদের সাম্প্রতিক কলামগুলো এবং তাদের রিপোর্টিং সম্পূর্ণ বদলে গেছে, এবং তারা শেখ হাসিনার কোন ছবিটা ব্যবহার করছে। এই যে তাদের কিছু কেনা ভাড়াটে কলামিস্ট আছে মহিউদ্দিন আহমেদের মতো, তাদের কলামগুলো আগামীতে আপনারা খেয়াল রাখবেন। তো একদিকে প্রথম আলো গোষ্ঠীর মতো যারা ছিল তারা ভয় পাচ্ছে, সরকারি অফিসে উদাসীনতা দেখা দিয়েছে, এদিকে শেখ হাসিনা খুব ডিটারমিন্ড হতে বলেছেন তিনি ফিরবেন। আমাদের কয়েকদিন আগেই লন্ডনে নির্বাসিত যিনি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তার সব মামলা প্রত্যাহারের পরেও তিনি বাংলাদেশে ফিরতে সাহস পাননি, এবং তিনি বলেছেন যে তিনি চাইলেই ফিরতে পারেন না, অনেক কন্ডিশন আছে। অথচ মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা সাহসের সাথে ফিরছেন, মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরছেন। তার এই ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে, এবং যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যে তাকে ভাঙা যায় কিন্তু মচকানো যায় না। ভীষণ সাহসী এবং নির্ভীক এই নেত্রী, তিনি যখন বলেছেন তিনি ফিরবেনই, যে কথাটা আমি একটু আকারে ইঙ্গিতে বলেছি, এই জুলাই থেকে ডিসেম্বর এই সময়টা, এই 5 মাস কিন্তু অনেক সময়, এবং এই সময় বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে কি কি পরিবর্তন হবে সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে ভারতে নিয়োগপ্রাপ্ত একটি শক্তিশালী দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনার সাথে 14 বার দেখা করেছেন। এই 14 বারের সাক্ষাৎকার কি হতে পারে সেটা আপনারা অনুমান করবেন। সুতরাং শেখ হাসিনা যে দিল্লিতে বসে আছে এটা ধারণা করবার কোনো মানে নেই, এবং আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা সাহস বুক বেঁধে অপেক্ষা করবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বীরের বেশে মাথা উঁচু করেই ফিরবেন। এদিকে আজকে সকালে ঢাকায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি ভেজা শহরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অনেকটা নিভৃতে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। এই যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা হচ্ছে, অনেক আলোচনা, অনেক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে ডক্টর খলিলুর রহমানের ভাগ্য কিন্তু জড়িত। যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে রেজিম চেঞ্জ করা হয়েছিল, আমেরিকার সেই উদ্দেশ্যটি ভালোভাবে পূরণ হয়নি, বরং যতটুকু অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি খুইয়েছে আমেরিকা এই ডক্টর ইউনূস গংয়ের পাল্লায় পড়ে। ডক্টর ইউনূসের ধারাবাহিকতায় তারেক রহমানও কিন্তু খুব বেশি যে নতুন কিছু দিতে পেরেছে দেশবাসীকে তা নয়, বরং বলা যায় যে এটা ডক্টর ইউনূসেরই একটা স্ট্যান্ডার্ড সরকার। এদিকে স্বজন প্রীতির চমৎকার একটি উদাহরণ রেখেছেন বর্তমান বিএনপি সরকার। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন, যে পদটি সাধারণত সিনিয়র সচিব, সেটিকে প্রতিমন্ত্রী মর্যাদায় আপগ্রেড করে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব মিস আইরিন খানকে। এই আইরিন খান হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের কাজিন, চাচাতো বোন, এবং স্বজনপ্রীতি এমনই যে তাকে সিনিয়র সচিব থেকে আপগ্রেড করা হয়েছে যেহেতু তিনি ফার্স্ট লেডির আত্মীয়। এই আইরিন খান বরাবরই ডিপ স্টেটের পারপাস সার্ভ করে থাকে, এবং আইরিন খানকে জাতিসংঘে দেওয়া হয়েছে যাতে সে ভবিষ্যতে খলিলের উপরেও ছড়ি ঘোরাতে পারে। বাংলাদেশে গত প্রায় 2 বছরে যে পরিমাণ হত্যা, ধর্ষণ, লুট, খুন, মানবাধিকারের বিপর্যয় ঘটেছে, এই আইরিন খানদের কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে দেখেননি, বরং এই নমিনেশন পাওয়ার আগে তিনি বলছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মোটামুটি ভালো। তো এই হলো স্বজনপ্রীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ যারা করতেন তাদের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। অবশ্য যারা
আওয়ামী লীগকে সমালোচনা করতেন, তারা এই ঘটনা থেকে কোনো শিক্ষা নেবেন না, কারণ তারাও ওই ডিপ স্টেটের আইদার পেইড অথবা আওয়ামী বিদ্বেষ থেকে তারা এমন এমন কথা বলেন যেটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত, বিএনপি এদের পক্ষেই যায়। সেটা জেনে করুক, সুবিধা ভোগ করে করুক, অথবা অজান্তেই বলুক। শেখ হাসিনা ফিরছেন, ফিরবেনই। এই বাস্তবতায় আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায়, তারেক রহমান ক্ষমতায় কতদিন থাকেন, এই বিষয়গুলো জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।